এভরিবডি, এই ভিডিওতে আমি জেকা এক্সামের জন্য সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর এমসিকিউ সেট নিয়ে আসছি। এই ভিডিওতে আমি 10টা কোয়েশ্চেন ডিসকাস করবো যেটা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পেপারে এসেছে, যেটা সি প্লাস প্লাস এর উপর। লেটস স্টার্ট। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম? এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই প্রোগ্রামটার আউটপুট কি হতে পারে তার রেসপেক্টে চারটে অপশনস দেওয়া আছে। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করে যে এখানে কি কনসেপ্টটা হচ্ছে। ফার্স্ট যেটা হচ্ছে যে হ্যাজ ইনক্লুড iostream.h, এটা ডেফিনেটলি এটা এটা হেডার ফাইলকে বোঝাচ্ছে, যেটা সি প্লাস প্লাস এর জন্য। দেন ইউজ নেম পেজ স্ট্যান্ডার্ড, নেম পেজটা স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ হচ্ছে। এখানে যে ফাংশন নেওয়া হচ্ছে অ্যাডিশন, রিটার্ন ভ্যালু ইন্টিজার, ইন্টিজার প্যারামিটার একটা এ আর বি নেওয়া হয়েছে, তাদের রেজাল্ট এ প্লাস বি কে যোগ করা হয়েছে। এবার ডাবল অ্যাডিশন, ডাবল এ ডাবল বি নেওয়া হয়েছে, রিটার্ন এ প্লাস বি করা হয়েছে। এবং এখানে দুটো ফাংশন সেম নামে দুটো কাজ করা হয়েছে, দ্যাট ইজ ফাংশন ওভারলোডিং। প্যারামিটার্স আলাদা আছে, রিটার্ন ভ্যালু আলাদা আছে, নেম সেম, দুটোর মধ্যেই অ্যাডিশন হচ্ছে। দেখো, এবার যদি আমরা মেন থেকে কল করি, মেন থেকে কল করছি সি আউট, মানে প্রিন্টের কাজ করে সি আউট। অ্যাডিশন মেনের মধ্যে থেকেই কল করা হচ্ছে এবং রিটার্ন করে এখানেই ভ্যালুটা আসবে। অ্যাডিশন 35, 20, 35 চলে যাবে এতে। আগে দেখো, 35টা ইন্টিজার, কম্পিউটার কিন্তু এটাকে ইন্টিজার হিসেবে ট্রিট করবে, 20 ইন্টিজার হিসেবে ট্রিট করবে, যেহেতু ফ্র্যাকশন পার্ট নেই। তো এই 35 চলে যাবে এ তে, এই অ্যাডিশনে যেটাতে ইন্টিজার ভ্যালুস গুলো পাস হচ্ছে। 35 এ তে আর 20 চলে যাবে বি তে। 35 প্লাস 20 যোগ করলে 55 হবে, সেটা রিটার্ন করে এখানে ফিরে আসবে, অ্যাডিশনের এই জায়গাটাতে ফিরে আসবে, তাহলে 55 আমরা রিটার্ন ভ্যালু পেয়ে যাচ্ছি। এবং সেমিকলনটা প্রিন্ট হবে, মানে 55 সেমিকলন। এখন অবধি এটা ঠিক আছে। এবার দেখো পরেরটা, আবার অ্যাডিশন কল করছি, এখান থেকে দুটো ফ্লোটিং ভ্যালু নেওয়া হচ্ছে, 3.4, 34.1, 12.7। তো এই দুটোর মধ্যে এটা যাবে ডাবল এ তে, আর এটা যাবে ডাবল বি তে। তো ডাবল এ আর বি তে দুটো ভ্যালু পাস হবে, কারণ দিস আর দ্য ফ্লোটিং ভ্যালু, যেটা ডাবল এর কাছে গিয়ে ট্রান্সফার হবে। তাহলে এতে 34.1 আর 12.7, তাই যোগ করলে হচ্ছে এটা হচ্ছে 46.8, যেটা এখানে রিটার্ন হয়ে আবার এইখানে চলে আসবে। বুঝতে পারছো তোমরা? অ্যাডিশন যেটা কল করছি 35 আর 20, সেটা ইন্টিজার প্যারামিটারে পাস হচ্ছে। 34.1, 12.7 যেটা, সেটা আছে ডাবল হিসাবে পাস হচ্ছে। তো তার ফলে 55 আর একটাতে 46.8, এ দুটো রেজাল্ট পাচ্ছি। তো এখানে এই অপশনটা কারেক্ট অ্যান্সার। নাম্বার 2 তে আসছি, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম? হ্যাজ ইনক্লুড iostream ইউজিং নেমস্পেস এসটিডি, টেমপ্লেট ক্লাস 1 ক্লাস 2। এখানে টেমপ্লেট তৈরি করা হয়েছে, যার মধ্যে C1 C2 টাইপের দুটো ডেটা টাইপ পাঠাতে পারি, যেটা জেনারিক প্রোগ্রামিংকে সাপোর্ট করে। বুল হচ্ছে রিটার্ন ভ্যালু ইজ ইকুয়াল ফাংশনটার মধ্যে C1 ভেরিয়েবল 1, C2 ভেরিয়েবল 2, C1 C2 জেনারিক টাইপ, আর ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 প্যারামিটার্স। রিটার্ন ভেরিয়েবল 1 ইকুয়াল টু ভেরিয়েবল 2, রিটার্ন করছে দুটো কি ইকুয়াল। যদি সত্যি হয় তাহলে 1 রিটার্ন করবে, আর যদি মিথ্যা হয় 0 রিটার্ন করবে। তো এটা একটা ফাংশনের মধ্যে আছে, এটা পরের লাইনে হবে বুল ইজ ফাংশনটা। মেন, মেনের মধ্যে থেকে ইজ ইকুয়ালকে কল করা হচ্ছে, একটা 10 একটা 10.0। মেন এখানে যেহেতু C1টার মধ্যে 10 পাঠাচ্ছে, তাহলে C1 ভেরিয়েবলটা এখানে ইন্টিজার টাইপ হয়ে যাবে। যে ধরনের ডেটা টাইপ সেই অনুযায়ী C1টা চেঞ্জ হয়ে যাবে, টেমপ্লেটটা চেঞ্জ হয়ে যাবে। 10.0 যেটা C2টা ফ্লোট হয়ে যাবে। তাহলে একটা ইন্টিজার হলো, একটা ফ্লোট হলো। তো দুটো দুই ধরনের ডেটা টাইপ হলো, দুটোকে যদি কম্পেয়ার করাই, নর্মালি কি হয়, সেম ডেটা টাইপ হলে কম্পেয়ার করা যায়, ইন্টিজার ফ্লোট সাথে কম্পারিজন হয় না। তো যখনই এটা কম্পারিজন করব, সঙ্গে সঙ্গে এখানে কম্পাইল টাইম এরর দেখাবে। তো এই কোয়েশ্চেনের যেটা অ্যান্সার, ডেফিনেটলি ফাংশন কল করার সঙ্গে সঙ্গে রিটার্ন হওয়ার সময় এখানে এরর আসবে, দ্যাট ইজ কম্পাইল টাইম। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম? এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, তার আউটপুট কি হতে পারে? হ্যাজ ইনক্লুড iostream ইউজিং নেমস্পেস std, ইন্ট মেন, ভেরিয়েবল var ইকুয়াল টু 0। দেখো, এখানে ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করা আছে, এটার মান 0 ইনিশিয়ালি। এবার হোয়াইল লুপ চলছে, 0 <10 প্রিন্ট করাবে ফার্স্টে জিরোটাকে, তারপর এটা 1 হয়ে যাবে। দেন 1 <10, তাহলে জিরোটা প্রিন্ট হলো, তারপর 1 হয়ে গেল। 1 <10, 1 প্রিন্ট করাবে 2 হয়ে যাবে। 2 <10, 2 প্রিন্ট করাবে 3 হয়ে যাবে। 3 <10, 3 প্রিন্ট করাবে 4 হয়ে যাবে।
4 লেস দেন 10, 4 প্রিন্ট করাবে 5 হয়ে যাবে। 5 লেস দেন 10, 5 প্রিন্ট করাবে 6 হয়ে যাবে। 6 লেস দেন 10, 6 প্রিন্ট করাবে 7 হয়ে যাবে। 7 লেস দেন 10, 7 প্রিন্ট করাবে 8 হয়ে যাবে। 8 লেস দেন 10, 8 প্রিন্ট করাবে 9 হয়ে যাবে। 9 লেস দেন 10, 9 প্রিন্ট করাবে 10 হয়ে যাবে। 10 লেস দেন 10 বেরিয়ে যাবে। তাহলে কারণ কন্ডিশনটা ফলস হয়ে গেছে। 9 অবধি, 0 থেকে 9 অবধি প্রিন্ট হয়েছে। এবার বাইরে বেরিয়ে ভ্যাটটা আবার প্রিন্ট করছে, মানে 10টা যেটা ভ্যাট 10 হয়ে গেছে সেটা এখানে প্রিন্ট হচ্ছে। মানে যেহেতু আউট এক্সিট হওয়ার সময় 10 লেস দেন 10 এক্সিট হয়ে গেছে ভেরিয়েবলটা, তাই ভ্যারের মান হচ্ছে ফাইনালি 10 আছে। 10টা প্রিন্ট হবে, তাহলে 0 থেকে এটা 10 অবধি। ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, what will be the output of the following program using namespace std, class demo, public, static int count? এটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল নেওয়া আছে যেটা সমস্ত ক্লাসগুলো শেয়ার করবে সেম ভ্যালুকে, ডেমো কাউন্ট প্লাস প্লাস। ইনিশিয়ালি এটা আমি স্ট্যাটিক ভেরিয়েবলটা অ্যাসাইন করছি 0 দিয়ে, এবং মেনে গিয়ে ডেমো ভ্যার 1, মানে একটা অবজেক্ট তৈরি হলো, সঙ্গে সঙ্গে কাউন্টটা এখানে যখনই অবজেক্ট তৈরি হবে কনস্ট্রাক্টরটা কল হবে। এটা একটা কনস্ট্রাক্টর, ক্লাসের নেম আর ফাংশন নেম সেম হচ্ছে। তো এখানে যখনই ভেরিয়েবলটা কল করলাম সঙ্গে সঙ্গে এখানে আমি কাউন্টটা হয়ে গেল 1, মিন এখানে আমি কাউন্টটা এখন 1 পাচ্ছি। এরপর এখানে দেখো ভ্যাট 2 তৈরি করেছে আরেকটা অবজেক্ট, সেটা 5টা অবজেক্ট তৈরি হয়েছে। 1 হয়েছে, আরেকবার কল হবে অবজেক্টটা 2 হবে, 5বার কল হবে, তেমনি 1 এর পর 6 হয়ে যাবে। এবার যদি কাউন্টটাকে প্রিন্ট করাই আমরা, তাহলে এখানে রিটার্নে আমরা 6 পাবো। তো ডেফিনেটলি রাইট অ্যান্সার ইজ 6। তো তোমরা প্রোগ্রামটা ঠিক মতো বুঝেছো। এটা একটা ক্লাস নেম যেখানে স্ট্যাটিক ডেটা টাইপ হচ্ছে সমস্ত অবজেক্টেই যে ভ্যালুটাকে শেয়ার করে, তার মধ্যে কনস্ট্রাক্টর নেওয়া হচ্ছে কাউন্ট প্লাস প্লাস, এটা বেড়ে যাবে মানটা। তো আলটিমেটলি যখনই আমরা 0 থেকে স্টার্ট করছি, অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, তখনই কাউন্টের মান বেড়ে যাচ্ছে কারণ কনস্ট্রাক্টর কল হচ্ছে। তারপরে আরো 5টা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তখন 6 হয়ে যাচ্ছে কাউন্টের মান, দ্যাট ইজ ইকুয়াল টু 6। আসি, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, তার আউটপুট কি হবে। স্ট্রাকচার ডেমো তৈরি করে, তার মধ্যে ভেরিয়েবল বলে একটা ডেটা নেওয়া হচ্ছে ইন্টিজার, এবং এন্ড মেন এর মধ্যে ডেমো স্টিয়ার। তো ডেমো যে স্ট্রাকচারটা বানিয়েছি তার একটা নাম দিয়েছি, স্ট্রাকচারটা স্টিয়ার, মানে এখানে স্টিয়ার নামে একটা স্ট্রাকচার ভেরিয়েবল তৈরি হলো। তাহলে এইখান থেকে স্ট্রাকচার ভেরিয়েবল তৈরি হলো, আর এখানে একটা পয়েন্টার নিয়েছি যেটা স্ট্রাকচার টাইপের পয়েন্টার, ডেমো পিটিআর। এবার পয়েন্ট স্ট্রাকচারের মেম্বার মিন ভেরিয়েবল স্ট্রাকচার ডট ভেরিয়েবল, তার মধ্যে 100 রেখেছি, তাহলে অ্যাসাইন হয়েছে 100 ভেরিয়েবলের মধ্যে। এবার পিটিআর যে পয়েন্টারটা স্ট্রাকচার টাইপের, সেটা এসটিআর এর অ্যাড্রেসটা দখল করেছে। মানে এসটিআর মিন যেটা তৈরি করলাম তার মধ্যে ভেরিয়েবলের মধ্যে 100 রাখলাম, সেইটাকে পয়েন্ট করেছে। এইবার পিটিআর অ্যারো ভেরিয়েবল, পিটিআর সেই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করছে। তো ইজিলি এটার ভ্যালু পাবো 100, কারণ ভেরিয়েবলটার মান 100 আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম? এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, তার আউটপুট কি হবে। ইউজিং নেম স্পেস এসটিডি মেন, দেখো খেয়াল করে দেখো, এই ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট তৈরি, মানে নেম স্পেসগুলোকে ক্রিয়েট করা হচ্ছে, গ্লোবাল স্পেস, তার মধ্যে স্পেস তৈরি করা হচ্ছে। তার মানে যখন আমরা ইন C1 একটু 10 রাখলাম 20, তার ভেতরে C1 আবার এখানে নতুন করে তার স্পেসটা তৈরি করা হলো। C250 এই ব্র্যাকেটটা যেটা তৈরি করা হলো এখানে C250, C150, C250। তো এই C1 যখন C2 প্রিন্ট করাবো, তখন C1 এর মান 50 আর C2 এর মান 50 নেবে, তাহলে 50-50 হবে। এইবার যখন এটা বেরিয়ে যাবে, যেহেতু C1টাকে নতুন করে এখানে করা হয়েছে, তাই C1 যে মানটা আছে, C1 এর নতুন করে ইনিশিয়ালাইজ করা হয়েছে, C1 এর মানটা এখানে C1 এই ফরওয়ার্ডে হয়ে যাবে এখানে C1 হিসাবে, দ্যাট ইজ এখানে 10 থাকবে C1 এর মানটা। কিন্তু C2টাকে এখানে নতুন করে ইনিশিয়ালাইজ করা হয়নি, তার মানে C2 এখন কারেন্ট মানটাকে নিয়ে রাখবে, যেটা 50 আছে। তাহলে অ্যান্সারটা হবে 50, 50, 10, 50, 50, 50। দেখো কোন অ্যান্সারটা 50, 50, 10, 50। এবার তোমরা ভাবছো যে C1টা এখানে নতুন করে ডিক্লেয়ার করলে, এই জায়গায় যদি C2 ডিক্লেয়ার করতাম, তাহলে C1 C2 প্রিন্ট করার পর যখন বাইরে বেরোতো, তখন C2র মানটা এখানে যেটা আছে, C2র যে মানটা আছে সেই মানটা প্রিভিয়াস C2র যে এখানে দেখো C1 এর ক্ষেত্রে কি হলো, C1 প্রিভিয়াস মানটা নিয়েছিল, C2র ক্ষেত্রে প্রিভিয়াস মানটা নেবে, আর C1 এ পুরনো এখানে যে আপডেট মানটা 50 নিত, এখানে যে আপডেট মানটা, এই দুটোই এখানে চেঞ্জ করতাম, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আগে দুটো মান নিত 10, 20, মানে 50, 50, সেক্ষেত্রে 10, 20 আসতো।
তো ডেফিনেটলি এইটার ক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে 50-50, 10-50। নেক্সট নেক্সট কোয়েশ্চেন। তো দেখো এখানে ইউজিং নেম স্পেস এসটিডি দেওয়া আছে, ভয়েড প্রিন্ট একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, এই মেনের মধ্যে থেকে ভেরিয়েবল জিরো করা হচ্ছে, ভেরিয়েবলটাকে অ্যাসাইন করা হচ্ছে প্রিন্টের রিটার্ন ভ্যালু দিয়ে। প্রিন্টটা যখন এখানে কল হচ্ছে তখন প্রিন্টের মধ্যে হাই প্রিন্ট হচ্ছে, তো হাই প্রিন্ট হয়ে গেল, বাট যখন রিটার্ন করছে ভয়েড, ভয়েড মিন রিটার্ন নাথিং, বাট ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের, তো এখানে রিটার্ন ভ্যালুর সাথে মিসম্যাচ হয়ে যাবে, তারপরে বলে কি এখানে কম্পাইল টাইম এরর দেখাবে। তো রাইট অ্যান্সার ইজ কম্পাইল টাইম এরর। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং সি কোড, এখানে একটা সি কোড দেওয়া আছে, তার আউটপুট কি হবে? ইন ভ্যার টু, ভেরিয়েবলের মান দেওয়া আছে টু, তো সি আউট ঢুকলো, ভেরিয়েবলের মান টু পেলো। এবার এই যে দেখো টু লিখে মাইনাস মাইনাস করছি, মানে এটা পোস্ট ডিক্রিমেন্ট, তাহলে টু দিয়ে চেক হলো, হোয়াইল লুপটা আবার ঢুকে গেল, তারপরে ভেরিয়েবলটা কমলো, মানে হোয়াইল লুপটা আগে চেক করে নিলো, যেহেতু যেহেতু ভ্যাটটা আগে আছে, তাই আগে ভ্যালুটা নিয়ে চেক করে লুপটা ঢুকে গেল, তারপর ভ্যাটটা নিজের মতো ডিক্রিমেন্ট হলো। এই জায়গাটা অনেক অসুবিধা হয়, এটা যদি মাইনাস মাইনাসটা আগে দিতাম তাহলে আগে মাইনাস মাইনাস হয়ে তারপর হোয়াইল লুপ চেক হতো, এখানে আগে হোয়াইল লুপ চেক করে যাবে তারপর ভ্যাটটা মাইনাস মাইনাস হবে, তার মানে হোয়াইল লুপে এখানে টু এর জন্য আবার ঢুকে গেল, তখন এটা চেঞ্জ হয়ে ওয়ান হয়ে গেছে, তাহলে ওয়ান প্রিন্ট হলো। এবার ওয়ানের জন্য আবার ঢুকে গেল, চেঞ্জ হয়ে জিরো হয়ে গেল। তো যখনই দেখো ওয়ানের জন্য ঢুকে গেল তখনই জিরো হয়ে গেল, তারপর জিরোটা প্রিন্ট হলো, তারপরে টু একবার প্রিন্ট হলো, তারপর ওয়ান, তারপর জিরো। তো ভালো করে বুঝে নাও আরেকবার, ভ্যাট টু করেছি, তাহলে এখানে যখনই ঢুকলো টু প্রিন্ট হলো, ভ্যাটটার মান এখানে টু ছিল, টু হয়ে হোয়াইল লুপটা ঢুকে গেল, কিন্তু যখন এখানে প্রিন্ট করা ছিল আপডেটেড মানটা যেটা ওয়ান হলো, সেই ওয়ানটা প্রিন্ট করে দিল। ব্যাস, এবার আবার ওয়ান দিয়ে ঢুকে বললো, কিন্তু যখন প্রিন্ট করালো জিরো দিয়ে প্রিন্ট করালো। এবার যখন জিরো হয়ে গেছে, ওয়াইল জিরো মানে কি, ওয়াইল এটার মানে হচ্ছে যতক্ষণ অবধি নাম্বার থাকবে নট ইকুয়াল টু জিরো হবে ততক্ষণ অবধি ঘুরবে, যখনই জিরো হয়ে গেলো এখান থেকে বেরিয়ে গেল, তার মানে প্রিন্ট হওয়ার সময় 210 প্রিন্ট হলো। নেক্সট কোশ্চেন, in object oriented program function or object behave different in different situation is known as, কোনো ফাংশন আর অবজেক্টকে ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ভাবে বিহেভ হয়, that is definitely polymorphism. Poly mean many, morphism mean form, that is answer is polymorphism. তো এই ভিডিওতে আমি সি প্লাস এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করলাম, তো চ্যানেলটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে আমি সি প্লাস প্লাস এর ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করলাম, নেক্সট ভিডিওতে আমি বিভিন্ন সাবজেক্টে জেকার কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।